বিসমিল্লাহির রহমানির রহিম। সিস্টেমিক প্যাথোলজি পেপার 3 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে 12 মার্ক আছে। তো এটা মোটামুটি বেরি ল্যাব থেকেই পড়তে হয়, এটা পড়লেই হবে। তো আমরা প্রথমে বেরি ল্যাবের থার্ড চ্যাপ্টার বা তৃতীয় চ্যাপ্টার থেকে ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং ওন্ড হিলিং বা ফ্যাক্টর রেসপন্সিবল ফর ওন্ড হিলিং, এগুলো এই জিনিসগুলো লোকাল ফ্যাক্টর এবং সিস্টেমিক ফ্যাক্টর হিসেবে পরীক্ষা আসে। তো কী কী আছে? সাইড স্ট্রাকচার, ইনসিশন, ক্রাশ, অ্যাবালশন, এগুলো। এছাড়া লোকাল ফ্যাক্টরের মধ্যে আছে রেডিয়েশন, প্রেশার, ভেনাস প্রেশার, কী বলে, ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি। এছাড়া সিস্টেমিক ফ্যাক্টরের মধ্যে আছে ম্যালনিউট্রিশন, সাম ডিজিজ যেমন ডায়াবেটিস, স্টেরয়েড, এগুলো, স্মোকিং, এগুলো। তো যেটা পরীক্ষায় যেটা ঝামেলা হয় সিস্টেমিক ফ্যাক্টরের মধ্যে, যে স্মোকিং আছে, মেডিসিন, এগুলো সিস্টেমিক ফ্যাক্টরের মধ্যে। হুইচ ওয়ান ইজ দ্য সিস্টেমিক ফ্যাক্টর ফর ওল্ড হিলিং? পরীক্ষায় প্রশ্ন থাকে, অ্যান্সার অপশনে থাকে স্মোকিং, স্টেরয়েড, ম্যালনিউট্রিশন, হ্যাঁ, এরকম ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি। তো ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি কিন্তু লোকাল ফ্যাক্টর, কোনটা লোকাল কোনটা সিস্টেমিক, এগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসি নর্মাল ওন্ড হিলিং। এখান থেকে প্রত্যেকবারই পরীক্ষা হয়। নর্মাল ওন্ড হিলিংয়ের 3টে ফেজ, একটা হলো ইনফ্লামেটরি ফেজ, তারপর প্রলিফারেটিভ, তারপরে হলো রিমডেলিং ফেজ। ইনফ্লামেটরি ফেজ 2 থেকে 3 দিন, আর ইনফ্লামেটরি প্রলিফারেটিভ ফেজ তারপরে হলো গিয়ে রিমডেলিং ফেজ। এখন কোন ঘটনাগুলো কী কী ঘটে? একটা ওন্ড যখনই তো যে কোনো জায়গায় ইনজুরি হয়, সেখানে প্রথমে এই যে প্ল্যাটলেট আসে, এডিপি এসে প্ল্যাটলেটকে কী বলে, প্ল্যাটলেটকে অ্যাডহেশন করতে সাহায্য করে। এছাড়া এই যে প্ল্যাটলেট থেকে কিছু ফ্যাক্টর রিলিজ হয়, যেমন যে ফ্যাক্টর 4, প্ল্যাটলেট ড্রাইভ গ্রোথ ফ্যাক্টর, এগুলো রিলিজ হয়। আলটিমেটলি সেখানে আসে, কী বলে, ম্যাক্রোফেজ আসে। ম্যাক্রোফেজ এসে সেই ম্যাক্রোফেজ থেকে আবার হিস্টামিন, সেরোটোনিন, প্রোস্টাগ্ল্যান্ড, এগুলো রিলিজ হয়। ভাস্কুলার পারমিটিভ বাড়ে, সেখানে এক্সুডেশন হয়। এই যে জিনিসগুলো হয়, এগুলোই হলো ইনফ্লামেটরি ফেজ। তো পরীক্ষায় এরকম প্রশ্ন আসে একটা ওন্ড হিলিংয়ের উইথিন হাফ অ্যান আওয়ারে কী কী ঘটনা ঘটবে? ব্লিডিং হবে, অপশন থাকে, ব্লিডিং হবে, এক্সুডেশন হবে, ভ্যাসোকনস্ট্রিকশন হবে, এইগুলো অপশন থাকে। কিন্তু আসলে হবে ইনফ্লামেশনের যে সাইন সিমটম আছে সেগুলো হবে। তো সেটার মধ্যে যে ম্যাক্রোফেজ আসবে, এক্সুডেশন হবে, এগুলো ইনফ্লামেশনের সাইন সিমটম। সো এইটা হবে অ্যান্সার আধা ঘন্টার মধ্যে। তারপর 2-3 দিন পরে তারপরে এই যে সেখানে রুবোর টিউমার, ক্যালোর ডালোর যেগুলো আছে আমাদের ইনফ্লামেশনের ফিচার, ক্যালোর মানে হিট, টিউমার মানে সোয়েলিং, রুবোর রেডনেস, এগুলো সেখানে হবে। এছাড়া প্রলিফারেটিভ ফেজ, সেই প্রলিফারেটিভ ফেজের জন্য 3rd ডে থেকে শুরু হয়, 3rd উইক পর্যন্ত চলে। এটা মূলত ফাইব্রোব্লাস্ট অ্যাক্টিভিটি, ফাইব্রোব্লাস্টের অ্যাক্টিভিটিটাই হলো এই প্রলিফারেটিভ ফেজ। এখানে বিভিন্ন ধরনের কোলাজেন ফাইবার এবং গ্রানুলেশন টিস্যু এখানে তৈরি হওয়া শুরু হয়। কোলাজেন ফাইবারের মধ্যে কোলাজেন ফাইবার 3 এখানে চলে আসে। এছাড়া এই সময়ে ফাইব্রোব্লাস্ট থেকে যে কোলাজেন ফাইবার রিলিজ হয় বা গ্রানুলেশন টিস্যু তৈরি হয়, এই সময়ে এটার জন্য ভিটামিন সি রেসপন্সিবল, ভিটামিন সি দায়ী। সো এগুলো আপনারা একটু রিডিং মারবেন। এরপরে স্টেজ 3 হলো রিমডেলিং ফেজ। এখানে আমরা জানি যে কোলাজেন ফাইবারগুলো যত হয় প্রথম দিকে আসে, অর্থাৎ টাইপ 1 কোলাজেন সবচেয়ে বেশি শক্ত হয়, টাইপ 3 একটু কম শক্ত হয়। সো এখানে এই যে টাইপ 1 কোলাজেন রিপ্লেস মানে টাইপ 3টা এসে টাইপ 1-এ পরিণত হয় আর কি, টাইপ 1 কোলাজেন দিয়ে রিপ্লেস হয়, এবং এই সময়ে ভাস্কুলারাইজেশন কমে যায়। এটাও কিন্তু মনে রাখতে হবে, ভাস্কুলারাইজেশন কমে যাবে ইনফ্লামেশনের জায়গাটাতে। এছাড়া এখানে মায়োফাইব্রোব্লাস্ট অ্যাক্টিভিটি বাড়ে। সো এগুলো দিয়ে ট্রু ফলস হিসেবেও আসতে পারে এই ইনফরমেশনগুলো দিয়ে, আবার এই ইনফরমেশনগুলো দিয়ে যে কোনো ধরনের এসবিও করতে পারে। তো 3টে ফেজ ভালো করে মনে রাখতে হবে, 3টে ফেজে কী ঘটনা ঘটে সেই কটা কথা একটু মনে রাখতে হবে। আর এখানে যদিও একটা ওন্ড হিলিং, ওন্ডটা যদি একদম পুরোপুরি হিলও হয়ে যায়, সেই হিল হওয়ার 12 সপ্তাহের মধ্যে কিন্তু এই যে ওন্ডের মধ্যে এক্সকারে পরিণত হবে আর কি, একটা টেনসাইল মানে পুরোপুরি একটা নর্মাল স্কারে পাওয়া যাবে। তো এখন 80% যদি একটা ওন্ড পুরোপুরি হিলও হয়, সম্পূর্ণরূপে ভালো স্কার তৈরি হয়, সেটাও মেইন ওন্ডের থেকে সমান হবে না, বরং মেইন ওন্ডের যতটুকু স্ট্রেং ছিল এটার স্ট্রেং হবে 80%, তার 80%। সো এই কটা কথা এখানে পরীক্ষায় লাগে। এখানে ক্লাসিফিকেশন অফ ওন্ড ক্লোজার, অর্থাৎ একটা ওন্ড নিয়ে আসলে কয়ভাবে আমরা ক্লোজ করতে পারি। প্রথমেই প্রাইমারি ইন্টেনশন, নর্মাল ওন্ড, ছোটো ওন্ড এবং মিনিমাল স্কার যেখানে হয়, এবং যেমন আমরা অ্যাবডোমিনে ইনসিশন দিই, সেগুলো প্রাইমারি ইন্টেনশন, সঙ্গে সঙ্গে ক্লোজ করা হয়। কিছু সেকেন্ডারি ইন্টেনশন, এই ওন্ডগুলো গ্রানুলেশন টিস্যু দিয়ে হয়, এগুলোতে আমরা কোনো ক্লোজ করবো না, অর্থাৎ ওন্ডটা আমরা ওপেন রেখে দেবো। সেই ওন্ডটা ধীরে ধীরে গ্রানুলেশন টিস্যু দিয়ে ফাইব্রোসিস হয়ে সেই ওন্ডটা ক্লোজ হয়ে যাবে। এরপরে টার্সিয়ারি ইন্টেনশন, এটাকে ডিলেড প্রাইমারি ক্লোজারও বলা হয়। আমরা যে ওন্ডগুলো প্রথমে ইনসিশন দিয়ে ওপেন রাখি, তারপরে সেখানে ড্রেসিং করে একটা সময় যখন গ্রানুলেশন আসে পরে সেলাই দিয়ে দিই আমরা, সেইটাই হলো টার্সিয়ারি ইন্টেনশন বা ডিলেড প্রাইমারি ক্লোজার। এটা
আচ্ছা, এরপরে এই যে পরীক্ষায় এটা থেকে প্রশ্ন আসে টাইডিওন আনটাইডিওনের ক্রাইটেরিয়ার। টাইডিওন কোনগুলো? ইনসাইজড অন, ক্লিন অন, হেলদি টিস্যু, সেলডম টিস্যু লস হয় সেখানে, সেলডম মানে কম, অল্প টিস্যু, সেগুলো হলো টাইডিওন। আনটাইডি কোনগুলো? ক্রাস স্টোন বা অ্যাভাল স্টোন, কন্টামিনেটেড এবং ডিভাইটালাইজ টিস্যু থাকে যে ওন্ডের মধ্যে, যেখানে ওফেন টিস্যু লস হয় সেগুলোই হলো আনটাইডি ওন্ড। এছাড়া একটা ওন্ড কীভাবে ম্যানেজমেন্ট করব? প্রথমে ক্লিনজিং করব, ক্লিনজিং মানে পরিষ্কার করা আসলে। এছাড়া এক্সপ্লোরেশন, ডায়াগনোসিস, ডেব্রাইডমেন্ট মানে সেখানে যে যে জিনিসগুলো থাকে তার মধ্যে যেগুলো নন ভায়াবল সেগুলো কেটে ফেলা আর কি। রিপেয়ার অফ দ্য স্ট্রাকচার, রিপ্লেস অফ দ্য লস টিস্যু, স্কিন কভার, স্কিন ক্লোজার। এছাড়া কেয়ারফুল টিস্যু হ্যান্ডলিং, এই কাজগুলো করতে কেয়ারফুল টিস্যু হ্যান্ডলিং করতে হবে, কেয়ারফুলি টিস্যু হ্যান্ডেল করতে হবে। এগুলো ডেভেলপিং ইঞ্জিনিয়ার কিছু ছবি দেওয়া আছে, এগুলো থেকে সেরকম প্রশ্ন হয় না। তো যেটা এই যে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রেশার শোর। প্রেশার শোরের সবচেয়ে কমন সাইড হলো ইসিয়াম, উপর থেকে নিচে এগুলো হলো গ্রাজুয়ালি হবে আর কি, উপর থেকে নিচে গ্রাজুয়ালি সবচেয়ে বেশি যেমন ইসিয়ামে হয় প্রেশার শোর, তারপরে গ্রেটার ট্রোকেন্টা, স্যাক্রাম, তারপরে হিল, মিডল, ডিসেন্ডিং অর্ডার আর কি, আইজিএস এই সময়। আইতে হলো ইসিয়াম, জিতে হলো গ্রেটার ট্রোকেন্টার, এসতে হলো স্যাক্রাম, এসতে হলো হিল। তো মোস্ট কমন সাইড অফ দ্য মোস্ট কমন সাইড অফ প্রেশার শোর ইজ ইসিয়াম, এটা আসবে পরীক্ষায়। অনেক সময় স্টেজিং অফ দ্য প্রেশার শোর আসে, প্রথমে নন ব্যালান্স এবং অ্যারিথিমা, তারপরে পার্শিয়াল থিকনেস, স্কিন লস, শুধু এপিডার্মিস এবং ডার্মিসও সেখানে ইনভলভ হবে, পার্শিয়াল থিকনেস, তারপর ফুল থিকনেস স্কিন লস, তারপরে সেখানে সাবকিউটেনিয়াস টিস্যু হবে কিন্তু আন্ডারলাইং ফাঁসাতে যাবে না। আর ফুল থিকনেস স্কিন লস যদি আন্ডারলাইজিং ফাঁসাতে এবং আন্ডারলাইং আরও স্ট্রাকচার বোনসের মধ্যে পর্যন্ত চলে যায় তখন স্টেজ 4। এগুলো অনেক সময় পরীক্ষায় আসে কিন্তু ম্যাক্সিমাম সময় আসে না আর কি। এখান থেকে আর কিছু সেরকম পড়তে হয় না। আচ্ছা, এই যে সুসার ম্যাটেরিয়াল, এটা চ্যাপ্টার 7.2 বক্স নাম্বার, এটা আলাদা একটা চ্যাপ্টার হলো ওই যে গুড সার্জিক্যাল টেকনিক। সেখান থেকে কোনগুলো অ্যাবজর্বেবল কোনগুলো নন অ্যাবজর্বেবল সেগুলোর শুধু নাম লাগে, যেমন সিল্ক, লিনেন, তারপরে হলো সার্জিক্যাল স্টিল, নাইলন, পলিস্টার, পলিবিউটার, পলিথিলিন। এগুলো আমরা যে পলিথিনের ব্যাগ ব্যবহার করি সেখান থেকে কিন্তু পলিথিলিন। আচ্ছা, এখন কোনগুলো অ্যাবজর্বেবল? ক্যাটগাট, তারপর পলিগ্যালাকটিন, পলিগ্লাইকোনেট, পলিগ্যালাকটিন অ্যাসিড, তারপরে পলিডায়োক্সানন, তারপরে পলিগ্লাইকাপ্রন। এখন এই যে এইটা পলিগ্যালাকটিন, যেটা পলিগ্যালাকটিন হলো আমাদের ভিক্রিল সুসার যেটা সেইটা আর কি, সেখান থেকে সেটাকে ওয়ার্ক হর্স অফ দ্য সুসার বলা হয়, সেখানে সব এটা ডিলেড অ্যাবজর্বেবল আর কি। এইটার সম্বন্ধে একটু যেহেতু এটা বেশি ইউজ হয় সেটা একটু পড়ে নেওয়া যেতে পারে। এটা অ্যাবজর্পশন হয় হাইড্রোলাইসিস হিসেবে 5 থেকে 6 সপ্তাহ লাগে, তবে কমপ্লিট অ্যাবজর্পশন হতে 60 to 90 ডেজ লাগে। এটা টিস্যু রিয়াকশন কম হয়, এটার ক্রাইটেরিয়াগুলো একটু একবার পড়ে নিলে ভালো। আচ্ছা, এখানে চেস্ট ড্রেন, বিভিন্ন ড্রেইনের এটা আমি বলেছিলাম আগে, তার মধ্যে হলো যেটা পরীক্ষায় প্রশ্ন আসে কোন ড্রেন কখন খুলতে হয় সেগুলা, যেমন এই যে এখানে থাইরয়েডেক্টমি 24 আওয়ার্স, যেগুলোতে আমাদের ব্লিডিং রিয়াকশনারি হেমোরেজ দেখার জন্য যেসব ড্রেন রাখি সেগুলো 24 আওয়ার্সের মধ্যে খুলে দিতে হবে। এছাড়া সেরাস কালেকশন আসার জন্য সেগুলো 5 দিন, যেমন মাস্টেকটমিতে 5 দিন রাখাই ভালো। কোলোরেক্টাল অ্যানাস্টোমোসিস যেগুলো অ্যানাস্টোমোসিস করি সেগুলো 5 থেকে 7 দিন রাখা ভালো। টিউব 10 ডেজ। এই কটার এক্সাম্পল অনেক সময় পরীক্ষায় আসে, এটা লাগে। আচ্ছা, ডায়াথার্মির কিছু কমপ্লিকেশন আছে, কমপ্লিকেশন অফ ডায়াথার্মি, সেই নামগুলো শুধুমাত্র পরীক্ষায় আসে। যারা প্রিন্সিপাল চান একটু করতে পারেন, কিন্তু গুরুত্বপূর্ণ হলো যে ইলেকট্রোকুশন, এক্সপ্লোশন, বার্ন, চ্যানেলিং, পেজমেকার, এগুলো চ্যানেলিং এগুলো। আচ্ছা, এই যে এই ঘটনাটা এখানে ঘটতেছে এটার নাম হলো ক্যাপাসিটেন্স কাপলিং, অর্থাৎ ডায়াথার্মি ইউজ করার সময় পোর্টটা দিয়ে গার্ডের ইনজুরি হয়ে যাচ্ছে। এই মেটালটা যখন মানে এদিক দিয়ে যখন ডায়াথার্মি ইউজ করব, এই মেটালিক পোর্ট থাকে, মেটালিক পোর্টটা গাজের সংস্পর্শে গার্ডের মানে ইনজুরি হয়ে যায় হিট পেয়ে, সেইটাকে নাম হলো ক্যাপাসিটেন্স কাপলিং। সো নামগুলো পড়লেই হবে। আচ্ছা, ইনগুইনাল হার্নিয়া, এটা হলো পেডিয়াট্রিক সার্জারি, 124 পেজ। ইনগুইনাল হার্নিয়া সম্বন্ধে একটা বক্স আছে, মোর কমন প্রিমেচুর বয়সদের বেশি কমন। তারপরে হলো ইনক্রিজ ইনগুইনাল হার্নিয়া কজেস রিডিউস জেনিটাল প্রেশার, এই বক্সটা একটু পড়ে নেবেন যদি চান। তো যেটা আমি বলি সেটা হলো এই যে আনডিসেন্ডেড টেস্টিস সম্বন্ধে আমরা এমব্রায়োলজিতে এই কথা বলছিলাম, আবারও বলি। আনডিসেন্ডেড টেস্টিসে কিছু কমপ্লিকেশন আছে, ফার্টিলিটি এবং মেলিগনেন্সি, মানে ইনফার্টিলিটি হয় এবং এখান থেকে মেলিগনেন্ট ডেভেলপ করে।
আচ্ছা, যদি বলে মোস্ট কমন কজ, হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট কমন কজ অফ ইনফার্টিলিটি, এবং সেখানে যদি থাকে যে স্ক্রোটাল টেম্পারেচার, ওইটা হলো ট্রু অ্যান্সার। অর্থাৎ একটা পেশেন্টের স্পারমাটোজেনেসিসে হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্ক্রোটামে যে টেম্পারেচার, সেখানে আমাদের বডির টেম্পারেচার থেকে টেম্পারেচার কম থাকে। সেই কথাটাই পরীক্ষায় এসেছিলো আমাদের সময়, আবারও আসতে পারে। স্পারমাটোজেনেসিসের জন্য হুইচ ওয়ান ইজ দ্য মেইন ফ্যাক্টর, সেটা হলো বিলো কোর টেম্পারেচার থাকতে হবে ইয়ং এজের মধ্যে। তো এই টেস্টিসটা যদি অ্যাবডোমেনের ভিতরে থাকে, সেখানে তো কোর টেম্পারেচারের মধ্যে থাকো, এই কারণেই সেটা ফার্টিলাইজ হয় না বা স্পারমাটোজেনেসিস তৈরি হয় না আর কি ওখানে। এছাড়া মেলিগনেন্সি হতে পারে। এইটা হলো কমপ্লিকেশনটা, এইভাবে অনেক সময় পরীক্ষায় আসে। এগুলো সেরকম লাগে না। আচ্ছা, এই বক্সটা একটু পড়ে নেবেন, সেটা হলো বাইল স্টেইন আর নন বাইল স্টেইন ভমিটিংয়ের কজ। যেমন বাইল স্টেইন ভমিটিংয়ের মধ্যে ভলভুলাস আছে, তারপরে ডিউডেনাল অ্যাট্রেসিয়া আছে, হার্টস্প্রাং ডিজিজ আছে, মিকুনিয়াম আইডিয়াস আছে, এছাড়া ইন্টারসাসেপশন আছে। আর নন বিলিয়াস ভমিটিং হলো যেগুলো বাইল ডাক্টের উপরেই যদি অবস্ট্রাকশন হয়, যেমন পাইলোরিক অবস্ট্রাকশন, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। স্টোমাকের মধ্যে তো আর বাইল আসে না, ফিডিং ডিফিকাল্টিসের কারণে হতে পারে। এছাড়া নন স্পেসিফিক ইলনেসের কারণে কিছু হতে পারে, যেমন ইউটিআই, এগুলো অন্য অন্য অসুখের কারণে হতে পারে। সো এই বক্সটা একবার রিং দেবেন ওরা। ইন্টারসাসেপশন পেডিয়াট্রিক সার্জারিতে সিনারিও দিতে পারে। যেটা পরীক্ষায় লাগে সেটা হলো ইন্টারসাসেপশনের কিছু সাইন আছে। বাচ্চাটার রেড কালার জেলি অ্যাপিয়ারেন্স হয় এই স্টুলটা, সেগুলো পরীক্ষা আসে। এখানে আমাদের যে আছে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন চ্যাপ্টার, সেখানেও আছে, সেখানে আমরা আজকেই যাচ্ছি। তো প্রেজেন্টেশন কী কী করে, বাচ্চাটা অনেক বিলিয়াস ভমিটিং করে, সাইন অফ দ্য ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন আনলি আদারওয়াইজ। এছাড়া অ্যাবডোমিনাল পেইন হয়, এছাড়া সাইন কিছু পাওয়া যায়, তার মধ্যে রেড কারেন্ট জেলি অ্যাপিয়ারেন্স, কয়েকটা সাইন, এই যে রেড কারেন্ট জেলি স্টুল, লাল, এইটা পরীক্ষা প্রশ্ন আসে। এছাড়া ড্যান্সিং সাইন নামে একটা সাইন আছে, সেই ড্যান্সিং সাইনটা হলো, এছাড়া আর একটা আছে টেল সাইন। এই যে টেল সাইন কোনটা, এই যে আর একটা সাইন আছে, সেটা হলো রেকটাল এক্সামিনেশন, ব্লাড অন দ্য অ্যাপেক্স, ডিজিটাল ব্লাড রিভিলস অ্যাপেক্স অফ দ্য ইন্টারসাসেপশন। অর্থাৎ যদি আপনি ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করেন, ফিঙ্গার টিপের মধ্যে একটা ব্লাড আসবে, সেটাই হলো টেল সাইন আর কি। এছাড়া ড্যান্সিং সাইন আছে, বাচ্চাটা স্ক্রিমিং করে, কান্নাকাটি করে, এবং সে রিলিফ যখন পাগুলো উপরে করে তখন তার রিলিফ ফোসাটা এমটি হয়, এটা হলো ড্যান্সিং সাইন। এছাড়া রেড কারেন্ট জেলি অ্যাপিয়ারেন্স, স্টুলটা রেড কারেন্ট জেলির মতো হয়। এই কটা কথা। আর আলট্রাসোনোগ্রাম এবং এক্সরেতে কিছু সাইন আছে, সেগুলোকে বলা হয় ডোনাট সাইন, ইগলস আই সাইন। এগুলো দেখে আমরা ডায়াগনোসিস করি, এই সাইনগুলো দেখে। তো এইগুলো সম্বন্ধে আমরা ইয়েতেও আসবো। এবং বয়সটা হয় কখন, যখন যখন উইনিং করে আর কি, 6 মান্থ পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, তারপরে যখন খাইতে দেওয়া হয় বাচ্চাটাকে, তখনই করে। সো এখান থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো একটা সিনারিও দিতে পারে। একটা বাচ্চা এরকম 6 মাসের মধ্যে 6 মাস পরের বয়স দিল, মানে 9 মাস দিল, 7 মাস বয়স দিল, স্ক্রিমিং করতেছে, তারপরে সে স্টুলটা রেড কালেন জেলিয়ে অ্যাপিয়ারেন্স হলো, আলট্রাসোনোগ্রামে ডোনার সাইন পাওয়া গেল, তার ডায়াগনোসিসটা কি, এরকম পরীক্ষা আসতে পারে। আচ্ছা, অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্ট, অ্যান্ট্রো অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্টের নাম সম্বন্ধেই একটা পরীক্ষা আসে, এমব্রায়োলজিতে যদিও আসে, তবু এখানে পড়তে হবে। এই যে গ্যাস্ট্রোস্কাইসিস এবং এক্সোমফেলোস, গ্যাস্ট্রোস্কাইসিস এবং এক্সোমফেলোস যে আম্বলিকাস দিয়ে ভিসেরাগুলো এরকম বাইরে হয়ে আসে, আর গ্যাস্ট্রোস্কাইসিস ওপেন, ভিসেরাগুলো সামনের দিকে ওপেন। তো আমাদের যে সময়ের সামনে এসেছিলো হুইচ ওয়ান ইজ দ্য অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্ট, অ্যান্ট্রো অ্যাবডোমিনাল, ভেন্ট্রাল অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্ট, দুইটা অ্যান্সার। এই কটা কথা। এখানে একটা বক্স, এটা চ্যাপ্টার 10-এর মধ্যে এই বক্সগুলো, সেখানে কীভাবে পড়তে হয় সেটা বলি। গুরুত্বপূর্ণ কিছু ডিজিজের সঙ্গে অ্যাসোসিয়েটেড কিছু ডিজিজ থাকে, সেগুলো পড়তে হয়। যেমন ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিফিসিস, এটার নাম হলো গার্ডনার সিনড্রোম। এই গার্ডনার সিনড্রোমে ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিফিসিস থাকে, তার সাথে অন্য অন্য জায়গায়ও ক্যান্সার থাকতে পারে ওই একই রোগীরই। যেটা কি, কোলোরেক্টাল ক্যান্সার, পেপিলারি কার্সিনোম, থাইরয়েড ক্যান্সার অফ এম্পুল অফ দ্য ভ্যাটার, হেপাটোব্লাস্টোমা, ব্রেইন টিউমার, অস্টিওমাস অফ দ্য জ, কনজেনিটাল হাইপারট্রফি অফ দ্য রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম, এই কটা ক্যান্সার এটার সাথে অ্যাসোসিয়েটেড থাকে। সো এইটার সম্বন্ধে একটু পরীক্ষায় প্রশ্ন আসে। এছাড়া এটার থেকে গুরুত্বপূর্ণ হলো এই মেন টাইপ 2A 2B, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো সময় 2A এর মধ্যে কী কী আছে, মেডুলারি ক্যান্সার,
ফিওক্রোমোসাইটোমা, প্যারাথাইরয়েড টিউমার, এই তিনটা মিলে হলো 2A। 2B এর মধ্যে কী আছে? মেডুলারি ক্যান্সার, ফিওক্রোমোসাইটোমা এবং গ্যাংলিও নিউরোমা অফ দ্য গাট, বিভিন্ন জায়গায় নিউরোমা হয় আর কি, সেই কটা কথা। এছাড়া স্টারগুলো আপনারা একটু পড়ে নিতে পারেন, তবে এই কটা কথা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। এগুলো সিনড্রোম অ্যাসোসিয়েটেড উইথ ক্যান্সার, বিভিন্ন জায়গায় এই সিনড্রোমগুলোতে বিভিন্ন জায়গায় ক্যান্সার হয় সেগুলো। নিউরোফাইব্রোমেটোসিস টাইপ 1 টাইপ 2টা লাগে, সেটার মধ্যে কী কী হয়? অ্যাস্ট্রোসাইটোমা, নিউরো এক্টোডার্মাল টিউমার, অপটিমাল গ্লাইমা এবং মাল্টিপল নিউরোফাইব্রোমেটোসিস, নিউরোফাইব্রোমেটোসিস টাইপ 2, নিউরোফাইব্রোমেটোসিস টাইপ 1 2তে কী কী থাকে? অ্যাকোস্টিক নিউরোমা, স্পাইনাল টিউমার এবং মেনিনজিওম, মাল্টিপল নিউরোফাইব্রোমেটোসিস, এগুলো পরীক্ষা প্রশ্ন আসে। এছাড়া এই যে টোবাকো থেকে কী কী ক্যান্সার হয়, অ্যালকোহল থেকে, আয়োনাইজিং রেডিয়েশন, আলট্রাভায়োলেট এক্সপোজার থেকে কী কী ক্যান্সার হয়, বিশেষ করে আয়োনাইজিং রেডিয়েশন, বিসিএসও পরীক্ষা আসে, আয়োনাইজিং রেডিয়েশন থেকে কী কী হয়, লিউকেমিয়া, ব্রেস্ট ক্যান্সার, লিম্ফোমা এবং থাইরয়েড ক্যান্সার, এগুলো। এছাড়া ভাইরাল থেকে কোন কোন ভাইরাস থেকে কী কী ক্যান্সার হয়, বিশেষ করে এইচআইভি থেকে আমাদের সময় এটা এসেছিলো, ক্যাফোসিস সার্কোমা, লিম্ফোমা, জার্ম সেল টিউমার এবং অ্যানাল ক্যান্সার। তো প্রত্যেকবারে যে এইটাই আসবে তা নয়, তবে এটা বেশি গুরুত্বপূর্ণ আর কি। হিউম্যান প্যাপিলোমা দিয়ে হয় সার্ভাইকাল ক্যান্সার, পেনাইল টিউমার এবং সার্ভাইকাল ক্যান্সার। এছাড়া ক্যাফোসিস সার্কোমা, লিম্ফোমা, জার্ম সেল টিউমার, এই কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এইচআইভি রিলেটেড টিউমার, এগুলো পরীক্ষায় প্রশ্ন আসে। বাকি হেপাটাইটিস, বিলহার্জিয়া, পেস পাইলোরি দিয়ে কী কী হয় একবার করে রিডিং দিবেন। এটা 245 নম্বর পেজ। এখান থেকে এই যে আমরা কিছু টিস্যু স্টেইনিং করি আর কি, বিভিন্ন ধরনের, যেমন ফাঙ্গাসকে আমরা পেরিওডিক অ্যাসিড শিপস দিয়ে আমরা ফাঙ্গাল স্টেইনিং করি। তো এগুলো গুরুত্বপূর্ণ না, কিন্তু একবার রিডিং দিতে পারেন। যেমন কোলাজেন কী দিয়ে স্টেইনিং করা হয়। এছাড়া অ্যামাইলয়েড কী দিয়ে ডিপোজিশন করা, কঙ্গো রেড দিয়ে। জেল নেনসোডেস্ট্রিং টিবি, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তারপরে হলো পার্সিয়ান ব্লু দিয়ে আয়রন আমরা স্টেইন করে থাকি। এছাড়া রেটিকুলার ফাইবার ফাইব্রোসিস, এগুলোকে আমরা রেটিকুলিন দিয়ে স্টেইন করে থাকি। খুব কঠিন নয়, সহজ, একবার করে পড়ে নেবেন। অ্যানাস্থেশিয়ান পেইন রিলিফস, যারা ফার্মাকোলজির কথা বারবার বলতেছেন, এই যে আমাদের ফার্মাকোলজি কিন্তু বিশেষ ফার্মাকোলজি পড়তে হয় না, মানে এই যে জেনারেল ফার্মাকোলজির মতো না, সার্জারি রিলেটেড ফার্মাকোলজি। প্রথমে আসতে হবে ইন্ট্রাভেনাস অ্যানাস্থেটিক এজেন্ট, এই যে প্রোপোফল কি? কন্টিনিউয়াস ইনফিউশন দেওয়া যায়, এটা দিয়ে স্মুথ ইন্ডাকশন হয়, এটা দিয়ে বেটার হিমোডাইনামিক স্টেবিলিটি অর্জন করা যায়, আর এটাতে অটোনমিক রিফ্লেক্সটাকে ব্লান্ট করে থাকে। আচ্ছা, থায়োপেন্টাল সোডিয়াম বা বারবিটুরেট দিয়ে একটা সেটা হলো মায়োকার্ডিয়াল ডিপ্রেশন হয়ে যায়, এটা একটা। আর এটা হলো রিডিউস মেটাবলিক রেট, লোয়ারিং দ্য ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার ইউজফুল ইন নিউরোসার্জারি পেশেন্ট। কিন্তু এটা একটা অসুবিধা হলো ড্রপ ইন দ্য ব্লাড প্রেশার, ডেট্রিমেন্টাল ইফেক্ট। তো এই একটা করে আছে প্রত্যেকটারই, যদিও প্রোপোফলের সেরকম কিছু নাই, অ্যাডভার্স ইফেক্টগুলো ভালোভাবে মনে। এছাড়া ইটোমিডেট, যেটা স্টেরয়েড ডেরিভেটিভ, সেটা হিমোডাইনামিক স্টেবিলিটি করে আর কি, যেটা থায়োপেন্টাল করে না। সেটাতে ডিউরেশন অফ অ্যাকশন কিন্তু কম, ব্রিফ, অল্প সময়। এছাড়া অ্যাড্রেনোকর্টিক্যাল ডিপ্রেশন করে, এটার আর একটা আর কি অ্যাডভার্স এফেক্ট। এছাড়া ক্যাটামিনের মধ্যে প্রিজারভেশন অফ ব্লাড প্রেশার, যে একটু আগে দেখলাম আমরা যে থায়োপেন্টাল সোডিয়ামে ব্লাড প্রেশার ড্রপ করে, কিন্তু এটাতে ব্লাড প্রেশার ড্রপ করে না এটা। এছাড়া টুগেদার উইথ এক্সিলেন্ট অ্যানালজেসিয়া ওটা দেয়, এটা চয়েস অফ দ্য অ্যানাস্থেশিয়া। সো এসবি যদি আসে, হুইচ ওয়ান ইজ চয়েস অফ অ্যানাস্থেশিয়া ইন কেস অফ general anesthesia, intravenous anesthetic agent, which one is the choice of intravenous anesthetic agent? answer হলো কেটামিন। আর এটার একটা আছে ডেলিরিয়াম, এমার্জেন্স অফ ডেলিরিয়াম অ্যাসোসিয়েটেড, মানে এটা দিয়ে কিন্তু গোয়েন্দা বিভাগের লোকজন কাজ করে, ক্যাটামিন খাওয়ায় দিলে নাকি মানে সত্য কথা বলে, যদিও আমি ক্যাটামিন দেওয়া পেশেন্টকে এই পর্যন্ত এরকম কিছু পাইনি। জেনারেল অ্যানেস্থেশিয়ার কয়টা পার্ট? 3টা পার্ট, অ্যামনেশিয়া, অ্যানালজেসিয়া, মাসল রিল্যাক্সেশন, ব্যাস 3টা বললেই হবে। অ্যামনেশিয়া মানে কি? অ্যামনেশিয়া মানে লস অফ অ্যাওয়ারনেস, অ্যানালজেসিয়া মানে তো হলো পেইন কিলার। এছাড়া আরও কিছু আছে যেগুলো হলো মাসল রিল্যাক্সেন্ট, যেমন সাক্সামেথোনিয়াম, ভিকুরোনিয়াম, অ্যাট্রাকিউরিনিয়াম, রোকিউরিনিয়াম, এই কটা হলো মাসল রিল্যাক্সেন্ট। তো প্রত্যেকটার ক্রাইটেরিয়া একটু একটু পড়া ভালো। এই 2টা জিনিস পড়তে হয়, কী দিয়ে এক্সক্রিশন হয়। যেমন এই যে রোকিউরোনিয়াম, এটা বাইল দিয়ে এক্সক্রিশন হয়, এক্সক্রিটেড আনসেন্সড ভায়া বাইল, এটা রেপিড ইন অনসেট। এছাড়া অ্যাট্রাকিউরিনিয়াম, এটা সুইটেবল
রেনাল এবং হেপাটিক ফেলিওরে অ্যাট্রাকিউরিনিয়াম আমরা দিয়ে থাকি। আচ্ছা, আমরা সাধারণত একটা ওষুধ জানি, সেটা হলো নরকিউ। এই নরকিউ কিন্তু সবসময় ইউজ করা হয় না, মাঝে মাঝে আমরা এই ড্রাগটা চেঞ্জ করি। ইন কেস অফ রেনাল হেপাটিক ফেইলোর যখন হয় তখন আমরা অ্যাট্রাকিউরিনিয়াম ডেরিভেটিভ, মানে এটা যে ট্রেড নেম সেই হিসেবে আমরা দিই আর কি। এছাড়া ভিকুরোনিয়াম, এটা হলো কার্ডিওভাস্কুলার এফেক্টটা মিনিমাম, তবে অ্যালার্জিক রিয়াকশনও মিনিমাম। আর কুইক অনসেট হলো সাক্সামেথোনিয়াম, এটা বিনভেরিবলি আমরা ইউজ করি সাক্সা। এটা র্যাপিড ইনটিউবেশন, আইডিয়াল ফর র্যাপিড ইনটিউবেশন, শর্ট পিরিয়ড প্রসিডিউরের জন্য এটা সবচেয়ে ভালো। লোকাল অ্যানাস্থেটিক এজেন্টস থেকে প্রশ্ন আসে, লিডোকেইন যে আমরা ইউজ করি সেটার ডোজ কত? 3 মিলিগ্রাম পার কেজি, তবে অ্যাড্রেনালিন সহ দিলে 7 মিলিগ্রাম পর্যন্ত করা যাবে। এছাড়া বুপিভাকিন হলো 2 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, প্রোলেকটিন 6, রোবিভাকিন হলো 3 to 4, আর লিভোবুপিকিন হলো 2 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হিসেবে দেওয়া যাবে। সো একটা সিনারিও দিতেই পারে 70 কেজি একটা মানুষের কতটুক অ্যানাস্থেসিয়া বা লিডোকেইন আমরা দেবো, সেই হিসেবে হিসাব করতে হবে। এখন এগুলো আবার এমএল হিসেবে থাকে, এটা তো কেজি মিলিগ্রাম। যেমন লিডোকেইন আমাদের বোতলগুলো থেকে 20% করে থাকে বাংলাদেশে। সো 70 কেজি মানুষের 3 × 70, 3 × 7 = 21, 210। এই 210 মিলিগ্রাম, তো 210 মিলিগ্রাম যদি হয়, এটাকে এমএল বানানোর উপায় হলো যদি 20% হয় 20 দিয়ে ভাগ দিলে এমএলে চলে যাবে। অর্থাৎ 70 কেজি মানুষের লিডোকেইন লাগবে 3 × 70, 210 মিলিগ্রাম। তো এমএল হিসেবে হিসাব করলে এই 210/20 দিলে যত হয় ততই হবে অ্যান্সার। অর্থাৎ 21, মানে 210/20 দিলে মোটামুটি 10 সিসির মতো আমি ওই পেশেন্টকে দিতে পারবো আর কি। 10 ml, আমরা তো লিকুইড হিসেবে পাই, এমএল হিসেবে পাই, সেইভাবে হিসাব করতে হয়। তো এরপরে আমি ট্রমা চ্যাপ্টারে চলে আসছি। টিটানাস সম্বন্ধে এখানে 2 কথা বলা আছে। টিটানাস সম্বন্ধে এত কিছু লাগে না, একটা বক্স আছে, এই বক্সটা একটু পড়ে নিলেই হয়ে যাবে। টিটানি দিয়ে হয়, এটা সয়েলের মধ্যে থাকে। এছাড়া কন্টামিনেটেড টিস্যুর মধ্যে থাকে। টিটানো স্প্যাজমিন, এটা হলো এক্সোটোসিন, এটা হলো স্পাজম করে, মাসল স্পাজম। এছাড়া পেশেন্টকে ইমিউনাইজ করতে হবে, অ্যান্টি টিটানাস গ্লোবুলিন পেশেন্টকে দিতে হবে। এই এছাড়া গ্যাস গ্যাংগ্রিন সম্বন্ধেও এখানে কিছু কথাবার্তা আছে। এটা ক্লোস্ট্রিডিয়াম পারফেন্সিস দিয়ে হয়, সয়েলের মধ্যে থাকে। এছাড়া এটা অ্যানারোবিক কন্ডিশনের মধ্যে থাকে। এই ট্রিটমেন্ট হলো অক্সিজেন এবং পেনিসিলিন দেওয়া ভালো। এছাড়া অ্যাম্পুটেশন, আর্লি অ্যাম্পুটেশন করার ডিসিশন নিতে হবে, এটা লাইফ সেভিং অপারেশন। এরপরে আসছি আমরা আপনারা দেখবেন যে সিলেবাস আর্থ্রোলজি এক নামে একটা কথা আছে, জয়েন্টের সম্বন্ধে বর্ণনা দেওয়া আছে, মায়োলজি। এগুলো হলো এই যে আমাদের এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে। আচ্ছা, কী কী প্রশ্ন আসে? প্রশ্ন আসে হলো গিয়ে এই যে বোনসের মধ্যে কী কী মেটাস্টেসিস হয়। এই যে মোস্ট কমন টিউমার মেটাস্টেসিস টু বোন, কোন কোন টিউমারের বোনসে মেটাস্টেসিস হয়? ব্রেস্ট, প্রোস্টেট, লাং, রেনাল, থাইরয়েড। তার মধ্যে আমাদের সময় এখানে এই জায়গাটা থেকে প্রশ্ন হয়েছিল, এই যে কেন প্রোস্টেট ক্যান্সার বারবার যে বোনসে মেটাস্টেসিস হয়। তো বোনসের প্রোস্টেটের পিছনের দিকে একটা ভেনাস প্লেক্সাস আছে, সেটার নাম হলো ব্যাটসন ভেনাস প্লেক্সাস। ব্যাটসন ভেনাস প্লেক্সাসের একটা বৈশিষ্ট্য হলো এদের মধ্যে কোনো ভাল্ব নেই, অর্থাৎ ভাল্বলেস থাকার কারণে প্রোস্টেট থেকে ব্লাড ডিরেক্ট যেয়ে ওই ব্যাটসন ভেনাস প্লেক্সাস দিয়ে যেয়ে স্পাইনে যেয়ে বা লং বোনসগুলোতে যায়, সরাসরি চলে যেতে পারে। এই কারণে হেমাটোজেনাস স্প্রেড বেশি হয় ইন কেস অফ প্রোস্টেট। আচ্ছা, এটাই এখান থেকে পড়ার। এছাড়া মোস্ট কমন বোন মেটাস্টেসিস কোথা থেকে, কোন কোন বোনে হয়? স্পাইন, প্রক্সিমাল ফিমার এবং হিউমারাসের মধ্যে। মেলিগন্যান্ট বোন টিউমারের কিছু নাম আসতে পারে: প্লাজমোসাইটোমা, অস্টিওসাইটোমা, কন্ড্রোসার্কোমা, ওয়েনসার্কোমা। নামটুকু পড়লেই হবে ইনশাল্লাহ। বোন প্রডিউসিং টিউমারের নাম পড়তে হয় অস্টিওয়েড, অস্টিওমা, এগুলোতে বোন তৈরি, বোন থাকে একটা। অস্টিওব্লাস্টোমা, অস্টিওসার্কোমা, এটা হলো কমনেস্ট। তো এসবিএতে আসলে এটা হবে অ্যান্সার। লোয়ার ফিমারে হয়। কমনেস্ট কোথায় কোথায় হয়? লোয়ার ফিমার অ্যান্ড আপার টিবিয়াতে হয়। এই সাইডগুলো লাগবে। অস্টিওব্লাস্টোমা, এটা হলো লার্জ, মোর অ্যাগ্রেসিভ দেন অস্টিওয়েডেস্টোমা। এছাড়া পেইনফুল টিউমার, সাধারণত টিউমার পেইনফুল হয় না, লিনেন টিউমার, কিন্তু এই যে অস্টিওয়েডেস্টোমা হলো স্মল কিন্তু পেইনফুল, প্রডিউস ডেন্স কর্টিক্যাল রিয়াকশন। এগুলো হলো বোন প্রডিউসিং টিউমার, বোন তৈরি করে এরা। এছাড়া আছে ক্লাসিফিকেশন টিউমার বাই সাইট, কোন সাইডে কোন টিউমার বেশি হয়? ডায়াফাইসিসের দিকে হয় ইউসিনোফিলিক গ্রানুলোমা, অস্টিওয়েডোস্টিওমা, ফাইব্রাস ডিসপ্লাসিয়া, অ্যাডামান্টিওমা, ইউইংস সার্কোমা। এছাড়া মেটাফাইসিসের মধ্যে হয় সবগুলোই প্রায়। এপিফাইসিসের মধ্যে জায়ান্ট সেল টিউমার, ক্লিয়ার সেল, কন্ড্রোসার্কোমা, কন্ড্রোব্লাস্টোমা, এগুলো বেশি হয়, কার্টিলেজ টিউমারগুলো আর কি। এছাড়া 10 বছরের নিচে কিছু টিউমার বেশি, যেমন ইউসিনোফিলিক গ্রানুলোমা,
টিনেজের মধ্যে ইয়ং সার্কোমা, অ্যাডাল্টের মধ্যে লিম্ফোমা, বড় হয়ে গেলে একবারে মেটাস্টাসিস টিউমার। বড় হয়ে গেলে ক্যান্সারের চান্স বেশি থাকে, এই জন্য মেটাস্টাসিসই বেশি হয় আর কি। অ্যাডাল্টে লিম্ফনোডগুলো ডেভেলপ করা শুরু করে লিম্ফোমা বেশি হয়, আর ইয়ং সার্কোমা সবসময় টিনেজের মধ্যে বেশি হয় আর কি, ইয়ং সার্কোমা। আদার বোন টিউমার, এই বক্সটা থেকে কিছু কোনটা কোথায় হয় সেই সম্বন্ধে একটু কথাবার্তা আছে, চাইলে পড়ে নিতে পারেন, ইম্পর্টেন্ট আছে। তো বোন টিউমার থেকে এগুলো পড়লেই হবে ইনশাল্লাহ। যে এবার আসি বোনসের ইনফেকশন থেকে 550 পৃষ্ঠা। এসবিএতে পরীক্ষা আসে মোস্ট কমন অর্গানিজম কজিং বোন ইনফেকশন ইজ দ্য স্টাফিলোকোকাস অরিয়াস। এখানে বলা আছে স্টাফিলোকোকাস অরিয়াস কমনেস অ্যাক্রস অল সেটিং, সবখানেই স্টাফিলোকোকাস অরিয়াস। এছাড়া কোয়াগুলেস নেগেটিভ স্টাফিলোকোকাই কমনেস্ট ইমপ্লান্ট অ্যাসোসিয়েটেড ইনফেকশনে হলো কোয়াগুলেস নেগেটিভ, যেমন স্টাফিলোকোকাস এপিডারমাইটিস এবং স্যাপ্রোফাইটিকাস স্টাফিলো, এই দুইটা হলো ইমপ্লান্ট অ্যাসোসিয়েটেড। সো এগুলো এসবিএতে এই দুইটা থেকে প্রশ্ন আসে। আর অস্টিওমাইলাইটিস অ্যান্টিবায়োটিকে কী দেবো না দেবো সেই সম্বন্ধে কিছু কথা পরীক্ষায় আসে না, যারা চান একবার দেখবেন। আমরা সরাসরি চলে এসেছি স্কিনে। স্কিন ডিজিজের মধ্যে স্কিনের মধ্যে কোন কোন ডিজিজ হয় এবং সেই ডিজিজগুলোর প্যাথোজেনেসিসের কারণ কী, মানে কী কী কারণে ডিজিজ হয়, তার মধ্যে হলো রেডিয়েশন, আলট্রাভায়োলেট রে, আয়োনাইজিং রেডিয়েশন এবং ইনফ্রারেড রেডিয়েশন। এখান থেকে যে প্রশ্নটা আছে, স্কিন ক্যান্সারের জন্য হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট কমন কজ অফ দ্য স্কিন ক্যান্সার, অ্যান্সার হলো আলট্রাভায়োলেট রেডিয়েশন, প্রিন্সিপাল কজ অফ দ্য স্কিন ক্যান্সার, এই যে এখানে বলা আছে। সো এই কয়টা যদি অপশনে থাকে আলট্রাভায়োলেট, আয়োনাইজিং রেডিয়েশন, ইনফ্রারেড রেডিয়েশন, এগুলো, তাহলে অ্যান্সার হবে আলট্রাভায়োলেট রেডিয়েশন এগুলো। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস, যে হাইড্রোয়ানিটিস সাপোর্টিভা নামে একটা ডিজিজ আছে। এই ডিজিজটা কিছুই না, স্কিনের মধ্যে ফলিকল, হেয়ার ফলিকল আছে, সেই হেয়ার ফলিকলগুলো বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গিয়ে সেখানে এই সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় স্কিন নর্মাল ফ্লোরা দিয়েই, তখনই ওই ইনফ্লামেটরি কন্ডিশন নাম হলো, ওখানে পাঁচের মতো তৈরি হয়, সেইটার নাম হলো হাইড্রোয়ানিটিস সাপোর্টিভা। তো মেইনলি সেটা স্টাফিলোকোকাস অরিয়াস দিয়ে হয়, এছাড়া প্রোপাইনোব্যাকটেরিয়াম একনি দিয়ে হয়, এগুলো দিয়ে মেনলি হয়। এটা পেইনফুল হয়, অ্যাবসেসের মতো হয়, সাইনাস ট্র্যাক্ট থাকে। এছাড়া এটা কমনলি এক্সিলা এবং গ্রোইনের মধ্যে হয়, তবে স্কাল্প, ব্রেস্ট, চেস্ট, পেরিনিয়ামের মধ্যে হতে পারে। স্ট্রংলি অ্যাসোসিয়েটেড উইথ ওবেসিটি এবং ইট এফেক্ট মেইনলি ওমেনদেরকে বেশি এফেক্ট করে থাকে। আচ্ছা, এছাড়া স্মোকিং কীভাবে ম্যানেজ করবো, স্মোকিং কমাইতে বলতে হবে, ওয়েট কমাইতে বলতে হবে। এছাড়া কী করতে হবে, অ্যান্টিসেপটিক সোপ আমরা ইউজ করতে বলতে পারি। আর টি ট্রি অয়েল, এটা কি তেল আমি জানি না, চায়ের গাছের তেল আমি জানি না, ওই ধরনের। এছাড়া নন কম্প্রেসিভ অ্যান্ড অ্যারেটেড আন্ডারওয়্যার আমরা ইউজ করতে পারি। আর কিছু টপিক্যাল অ্যান্ড ওরাল অ্যান্টিবায়োটিক আমরা দিতে পারি, এবং অ্যান্টি অ্যান্ড্রোজেনিক ড্রাগসও কিছু আমরা অ্যাডভাইস করতে পারি। তারপরে সেলেক্টেড কেসেস, কিছু কিছু ক্ষেত্রে এসব দিয়ে যদি না হয় তখন পেশেন্টের এক্সিশন করতে পারি। সাবকিউটিনিয়াস স্কিন এবং সাবকিউটিনিয়াস টিস্যু সহ স্কিন করতে হয়, এটা আমরা করছি আমি আমাদের ইয়ার্ডে। পরে সে তো পরে এক্সিশন করে শেষে খোলা রাখতে হয়, তারপরে করতে হয়, স্কিন গ্রাফট করতে হয়। রিকনস্ট্রাকশন আফটার এক্সিশন, অ্যাভয়েড কন্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইম্পেয়ারমেন্ট। হাইড্রোয়ানিটিস সাপোর্টিভা সম্বন্ধে এগুলো একটু পড়া ভালো। আচ্ছা, সিনারিও হিসেবে দিতে পারে। আচ্ছা, এই যে এখানে একটা বাচ্চার ছবি দেখতেছি মুখের, এইটার নাম হলো ইমপেটিগো। তো এরকম একটা সিনারিও দিতে পারে ইমপেটিগো কী দিয়ে হয়, স্টাফিলোকোকাস এবং স্ট্রেপ্টোকোকাস দিয়ে, দুইটা দিয়েই হয়। এটা সুপারফিশিয়াল ইনফেকশন উইথ স্টাফিলোকোকাস ও স্ট্রেপ্টোকোকাস, এটা হাইলি ইনফেকশাস হয়, ক্যারেক্টার বাই ব্লিস্টার, রাপচার অ্যান্ড কোয়ালেসেস টু ফর্ম এ হানি কালার্ড ক্রাস, এফেক্ট দ্য চিলড্রেন। এই কথা মনে রাখতে হবে, হানি কালার ক্রাস থাকে। তো আপনাকে একটা বাচ্চা দিতে পারে, তার হানি কালার ক্রাস্ট হয়েছে অ্যারাউন্ড দ্য মাউথ, এই ছবিগুলোই দিয়ে দেয় অ্যারাউন্ড দ্য মাউথ, এই যে হানি কালার ক্রাস্ট। হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস হলো ইমপেটিগো কস্ট বাই স্টাফিলোকোকাস যেমন স্ট্রেপ্টোকোকাস। শেষ। এই যে এখানে আর একটা ছবি দেওয়া আছে, সেইটার নাম হলো এরাইসেপেলাস, এই যে লাল হয়ে আছে, এটা লিম্ফেটিক ইনফেকশন আর কি। এরাইসেপেলাসের কি ডেফিনেশন, ইজ স্ট্রেপ্টোকোকাল ইনফেকশন সুপারফিশিয়াল লিম্ফেটিক সেল অ্যাসোসিয়েটেড উইথ ব্রোকেন স্লিম অফ ফেস।
on the face. The erythema is affected, the affected is erythema and edematous. erythema হয় এবং edematous হয়, পেশেন্ট ফেব্রাইল থাকে, লিউকোসাইটোসিস হয়, অ্যান্টিবায়োটিক দিতে হবে ট্রিটমেন্ট। সো এরকম একটা সিনারিও দিতে পারে, একটা পেশেন্টের ঠোঁটে মুখে এরকম এরাইথেমা ডেভেলপ করলো, পেশেন্টের ফেব্রাইল এডিমাটাস আসে জায়গাটা। তো ডায়াগনোসিস কি? ডায়াগনোসিস হলো এরাইসেফালাস, শেষ। সেলুলাইটিস কি দিয়ে হয়? কমনেস্ট অর্গানিজম স্ট্রেপ্টোকক্কাস, শেষ। আচ্ছা, নেক্রোটাইজিং ফ্যাসাইটিস অনেকবার পড়া হয়েছে, যারা চান এই বক্সটা আরেকবার পড়বেন। সার্জিক্যাল এমার্জেন্সি, এটা একটা। পলিমাইক্রোবিয়াল সিনার্জিস্টিক, আমরা যে ইয়া পড়ি নেক্রোটাইজিং ফ্যাসাইটিস বলতে হর্নিয়াস গেঙ্গেন, সেটাও এক ধরনের নেক্রোটাইজিং ফ্যাসাইটি। 80% হিস্ট্রি অফ দ্য প্রিভিয়াস ট্রমা আর ইনফেকশন, র্যাপিড প্রোগ্রেশন টু সেপ্টিক শক, আর্জেন্ট রিসাসিটেশন, অ্যান্টিবায়োটিক, সার্জিক্যাল ডিব্রামেন্ট, মর্টালিটি 30 to 50%। যদি ট্রিটমেন্ট করেন তবুও। আচ্ছা, এরপরে আসি বেজাল সেল কার্সিনোমা থেকে প্রশ্ন আসে। এটা স্লোলি গ্রোয়িং, হাই রিস্ক, আলট্রাভায়োলেট রেডিয়েশন সবচেয়ে বেশি রিস্ক, 90% নোডুলার ও নোডুলার সিস্টিক, হাই অ্যান্ড লো রিস্ক বেজাল সেল কার্সিনোমা। প্রত্যেকবারই কিন্তু বেজাল সেল কার্সিনোমা থেকে প্রশ্ন হয়। সো সবচেয়ে ভালো হয় বক্সটা একদম টানা মুখস্থ করে আর এখান থেকে একবার রিডিং দেওয়া। স্লোলি গ্রোয়িং, তারপরে লোকালি ইনভেসিভ, এগুলো থেকে ট্রু ফলসও পরীক্ষা আসে, কোনটা বেশি কোনটা কম, কোনটা মানে কোন জায়গায় হয় সেগুলো সম্বন্ধে, এগুলো একবার পড়বেন। আর বক্সটা মুখস্থ, বক্সটা থেকে প্রশ্ন হয় মেনলি। স্কোমাস সেল কার্সিনোমা সেভাবে পরীক্ষায় লাগে না। আচ্ছা, মেলিগন্যান্ট মেলানোমার সম্বন্ধে এখানে একটা বক্স আছে, সেটা থেকে প্রশ্ন হয়। মেলিগন্যান্ট মেলানোমা ইনসিডেন্স বাড়তেছে, এটা জেনেটিক রিস্ক, জেনেটিক্যালি রিস্ক, আর সুপারফিশিয়াল স্প্রেডিং ফর্ম ইন দ্য মোস্ট কমন। কয়েক ধরনের টাইপ আছে, যেমন অ্যাক্রাল ল্যান্টিজিয়াস, আপনারা এখানেই পাবেন, সুপারফিশিয়াল স্প্রেডিং, হ্যাঁ এরকম। তো তার মধ্যে এই সুপারফিশিয়াল স্প্রেডিং ফোটাই হলো মোস্ট কমন। ব্রেসলো থিকনেস ইজ মোস্ট ইম্পর্টেন্ট প্রগনোস্টিক ইন্ডিকেটর, এটা শুধু মনে রাখলেই হবে। ব্রেসলো থিকনেস একটা, ব্রেসলো থিকনেস মানে আমরা এটা স্কিনের ডেপথ এবং ওয়াইড দেখি, অপারেশন করার সময় আমাদের এটা গুরুত্বপূর্ণ। আর সেন্টিনোড বায়োপসি ইউজফুল ফর স্টেজিং। সো এই কটা নিয়ে মেলিগন্যান্ট মেলানোমার একটা দুইটা কথা পড়া ভালো। একটা যে কোনো জায়গায় ব্ল্যাকেজ দাগ আছে সেটাকে আমরা নেভাস বলতেছি বা নেভি বলতেছি। এই যে হলো ইয়ারগুলোর টাইপ আর কি, এই যে কী বলে টাইপ অফ দ্য মেলিগন্যান্ট মেলানোমা, এই যে সুপারফিশিয়াল স্প্রেডিং, নোডুলার মেলানোমা, লেন্টিগো মেলিগন্যান্ট মেলানোমা, আর অ্যাক্টাল লেন্টিজিয়াস মেলিগন্যান্ট মেলানোমা, এগুলো টাইপ। আচ্ছা, একটা নেভাস বা একটা এরকম ব্ল্যাক কালার, এটা কখন ক্যান্সারের দিকে দৌড় মারতেছে বা ক্যান্সার হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে? কখন? যদি সাইজ ধীরে ধীরে বাড়তেছে, শেপ চেঞ্জ হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে, তার মধ্যে দেখা যাচ্ছে সেটা থিকনেস চেঞ্জ হচ্ছে, এলিভেশন এবং নোডুলারিটি আসতেছে সেটার মধ্যে, আর এটার মধ্যে স্যাটেলাইট লেশন দেখা যাচ্ছে। স্যাটেলাইট লেশন হলো কী জিনিস? সেটা হলো পিগমেন্ট স্প্রেডিং ইনটু দ্য সারাউন্ডিং এরিয়া, এটাই হলো স্যাটেলাইট লেশন। টিংলিং ইসিং সেন্সেশন হচ্ছে, সেরোসেঙ্গুনেস ডিসচার্জ হচ্ছে, এটা সাধারণত লেট সাইন। তো এগুলো হলো গুরুত্বপূর্ণ। একটা যে কোনো নেভাস বা একটা এরকম ব্ল্যাক কালার দাগ যেটাকে নেভাস বলতেছি, সেগুলো একটা ক্যান্সারের দিকে যাচ্ছে কিনা সেগুলো দেখার একটা আর কি। আচ্ছা, গ্লোমাস টিউমার, পায়োজেনিক গ্রানুলোমা এবং গ্লোমাস টিউমার এগুলো প্রায় আসে। এই যে এটা পায়োজেনিক গ্রানুলোমা এবং গ্লোমাস টিউমার, এগুলো খুব শর্ট কেস, চেম্বারে আসে, সেই জন্য এগুলোর সম্বন্ধে একটু জানা ভালো। দিস আর দ্য histologically characteristic hemangiomas and probably subtypes thereof. Most are a small raised pedunculated soft lesion showing superficial ulceration, tendency to bleed after minimal injury. This should be excised with a minimal margin. কেটে ফেলতে হবে, চিকিৎসা এটাই। গ্লোমাস টিউমার কি? অ্যারাইজিং ফ্রম দ্য সাবকিউটিনিয়াস আর্টেরিওভেনাস শান্ট থেকে অ্যারাইজ করে। এছাড়া স্পেশালি ইন দ্য কোরিয়াম অফ দ্য নেইল বেড, এটাও পরীক্ষায় আসে, কোথায় হয়? কোরিয়াম অফ দ্য নেইল বেড। টিপিক্যালি স্মেল হয়, এছাড়া পার্পল নোডুল হয়, এছাড়া ফিউ মিলিমিটার ইন সাইজ হয়, disproportionately response to significant stimuli including cold exposure. Sublingual varieties may invisible causes paroxysmal digital pain. আচ্ছা, এখানে এই যে ঠান্ডা অ্যাপ্লাই করা যায়, কোল্ড যদি অ্যাপ্লাই করা যায় তাহলে ব্যথা হয় আর কি। এই গ্লোমাস টিউমার, এখানে কিছু ছোটো ছোটো দেখা যাচ্ছে, সেগুলো গ্লোমাস টিউমার। তো এই ক্রাইটেরিয়াগুলো লাগে, একটা পেশেন্ট আসলো, তার
কোল্ড অ্যাপ্লিকেশন, সে যদি পানি ধরে বা ঠান্ডা পানি ধরে তখন তার ব্যথা হয়, একটা নোডুলের মতো আছে। ডায়াগনোসিস কি? গ্লোমাস টিউমার হলো ডায়াগনোসিস। এরপরে আমরা চলে এসেছি 653 পেজে। সেখানে এই যে রেস্ট আইসিপির 3টে ফিচার, অন্যান্য বইতে অনেক কিছু দেওয়া আছে, আমাদের 3টে ফিচার: হেডেক, ভমিটিং, ব্লাড ভিশন এবং কমা বা ড্রাউজিনেস। এই 3টা কথা বললেই হবে। ব্রেন অ্যাবসেসে আমরা কি পাই? একটা পেশেন্ট অ্যাবসেসের সঙ্গে যেসব মাস লেশনে, যে ব্রেন অ্যাবসেস এটা দেখা যাচ্ছে, মাস লেশনের যে ফিচার সেটাই পাই। এছাড়া রিং এনহ্যান্সিং লেশন পাওয়া যায়, এই যে একটা রিং এনহ্যান্সিং লেশন পাওয়া যায় যদি আমরা সিটি স্ক্যান বা এমআরআই করি, ইমেজিং করি আর কি। এটা কি কাজ করতে হবে? ডায়াগনোসিস করে ড্রেন করে দিতে হবে, শেষ। থাইরোগ্লোসাল সিস্ট সম্বন্ধে এসবিএ প্রশ্ন আসে, ট্রু ফলস দিয়ে প্রশ্ন আসে, কোথায় হয় কোথায় না হয় সব। সো এটা আমাদের ইএনটি চ্যাপ্টারের মধ্যেই আছে। এগুলো খুঁজে পাবেন কীভাবে? এই যে 47.54 এই পেজের এখানে গেলেই পাবেন, ফিগারের এখানে গেলেই পাবেন, 47 চ্যাপ্টারের কাছাকাছি। আচ্ছা, এটা কি? কত দূর পর্যন্ত? ফ্রম বেজ অফ দ্য টাং থেকে শুরু হয়ে লোয়ার নেক পর্যন্ত এগুলো এক্সটেন্ড করে, সেকেন্ড টু থার্ড ট্রাকেল রিং পর্যন্ত যায়। তবে যে কোনোখানেও আমরা পেতে পারি। এই যে এইটা থেকেই প্রশ্ন ছিল কোথা থেকে কোথায় হয়, সো একটুকু বাদ দেওয়া যাবে না। মিড লাইন টাং বেস থেকে থাইরয়েড ইসমাস পর্যন্ত দৌড় মারে, যদিও এটা মিড লাইনে থাকে। মিড লাইন থেকে টাং বেস থেকে টাং বেস থেকে থাইরয়েড পর্যন্ত তার আর কি এক্সটেনশন এই পর্যন্ত থাকতে পারে। আচ্ছা, এটা অলমোস্ট অলওয়েজ মিড লাইন হয়। ক্লিনিক্যাল ফিচার টাং প্রোট্রুডের সঙ্গে যখন টাংটা প্রোট্রুড করে সেটা মুভ করে থাকে আর কি, এই সিস্টটা। আচ্ছা, এর ট্রিটমেন্ট কি? এর অপারেশন নাম সিস্ট্রাং অপারেশন। কী কী কাটতে হয়? থাইরোগ্লোসাল ট্রাকটা কাটতে হয়, রিমুভাল অফ দ্য হাইওয়েড বোনটা কাটতে হয়, এছাড়া সুপ্রা হাইওয়েড ট্রাকটা কাটতে হয়, টাং বেজও ফেলে দিতে হয়, ভেলিগুলোও ফেলে দিতে হয়। এই পুরো অপারেশনটার নাম হলো সিস্ট্রাং অপারেশন। সেগুলো সম্বন্ধে একটু পড়া ভালো করে পড়বেন। থাইরোগ্লোসাল সিস্টের মধ্যে প্রশ্ন হয়। আচ্ছা, স্যালিভারি টিউমার সম্বন্ধে অনেক সম্বন্ধে প্রশ্ন আসে, যারা চান একটু এটা পড়বেন, না পড়লে খুব ক্ষতি নেই, খুব রেয়ার, প্রশ্ন কম হয়। টিউমার অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ডের এই যে এই কথাটাই, প্যারোটিড গ্ল্যান্ড মোস্ট কমনেস্ট সাইড অফ দ্য স্যালাইভারি টিউমার কোনটা? প্যারোটিড টিউমার। এটাই এসবি প্রশ্নে আসে। হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট কমন সাইড অফ স্যালাইভারি টিউমার? প্যারোটিড গ্ল্যান্ড। আচ্ছা, সাধারণত সুপারফিশিয়াল লোবসের মধ্যে হয়, 2টা লোব আছে প্যারোটিড গ্ল্যান্ডে, একটা সুপারফিশিয়াল একটা ডিপ সুপারফিশিয়াল, এর মধ্যেই হয়। আর একটা কথা এখানে এসবিএ প্রশ্ন হয়, সেটা হলো ম্যাক্সিমাম 80 to 90% প্যারোটিড টিউমার হলো বিনাইন টিউমার হয়। এইটুকু বললেই হবে। তো এইটাই হলো আমাদের প্রথম সেশনের লেকচার। দ্বিতীয় সেশনের লেকচারটা আমরা দিচ্ছি।